ওকে চলো 2024 onwards how to do self study for civil service WBCS और यूपीएससी ওকে আজকের এই ক্লাস এইটা অর্থাৎ 2024-এর বা 2024-এর পর থেকে আমরা সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য সেলফ স্টাডি কিভাবে করব, কিভাবে নিজেদের প্রস্তুতিটা তৈরি করব। ওকে, এটা নিয়ে আমাকে অনেকে ভিডিও করতে বলেছো, সেটা তো একটা কারণ, কিন্তু সবচেয়ে বড় কারণ যে 2024 এই সালটা খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসটা আমি 2020, 21, 22 বা 26, 27 করতে পারি না, করা যায় না। তার কারণটা শুনলে বুঝতে পারবে যে কেন 2024-এর প্রসঙ্গে সেলফ স্টাডিটা গুরুত্বপূর্ণ। ওকে চলো ছোটো ক্লাসটা শুরু করে ফেলি। আগে একটু 2024-এর কনটেক্সট বুঝে নিই, তারপর কীভাবে 2024-এর পরবর্তী বা 2024 থেকে শুরু করে সামনের সিভিল সার্ভিসগুলোর প্রস্তুতিতে কীভাবে নিজেরা প্রস্তুতিটা নেব সেটা স্টেপ বাই স্টেপ বুঝে যাব সাবজেক্ট ধরে ধরে। এখন বিষয় হচ্ছে যে দেখো, সিভিল সার্ভিস পরীক্ষাটা সবসময়ই কঠিন। হ্যাঁ, তুমি সিভিল সার্ভিসের কাঠিন্য সালের নিরিখে অর্থাৎ সময়ের প্যারামিটারে মাপতে পারবে না। কীরকম, তোমাকে একটা উদাহরণ দিয়ে সহজ করে বলি। তুমি যদি ধরো যাক পুরনো কোশ্চেন পেপার খোলো, 10 বছরের পুরনো কোশ্চেন দেখো, 2012, 15, 18-এর কোশ্চেন দেখো, 18 ছেড়ে দিয়ে আরেকটু আগে, বা 2002, 2003 অনেক পুরনো প্রশ্ন পাওয়া যায়। দেখবে যে প্রশ্ন যেন একদম ললিপপ, প্রশ্ন যেন একদম জলের মতন সোজা। কিন্তু মানে তোমার এখন দেখে মনে হবে যে মা এত সহজ ছিল আগেকার দিনের এক্সামগুলো, এখন কত কঠিন। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আজকে দাঁড়িয়ে তোমার যেটা মনে হচ্ছে খুব সহজ, সেই দিনের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু ঠিক সেরকমই কঠিন যেমন আজকের কঠিনটা তোমার লাগছে। অর্থাৎ আজকে তুমি যত রিসোর্সের মধ্যে রয়েছো, সেই দিনের নিরিখে কিন্তু অত স্টাডি মেটেরিয়াল, অত রিডিং মেটেরিয়াল ছিল না, গাইড করার লোক ছিল না, গুগল খুলে খোঁজ নেওয়ার উপায় ছিল না। সেদিন হয়তো তোমার চোখে আজকের যে প্রশ্নটা সহজ, সেই দিন সেই প্রশ্নটার উত্তর খুঁজতে পাওয়াটাও কিন্তু সেই দিনের কোনো অ্যাসপিরেন্টের কাছে খুবই ডিফিকাল্ট লাগতো। সুতরাং টাইমের পরিপ্রেক্ষিতে তুমি সিভিল সার্ভিসের প্রশ্ন না জাজ করতে গেলে ভুল করবে। কিসের পরিপ্রেক্ষিতে জাজ করতে হবে তাহলে সিভিল সার্ভিসের প্রশ্ন? কম্পিটিটিভনেসের পরিপ্রেক্ষিতে। এখন কম্পিটিটিভনেসের পরিপ্রেক্ষিতে কোশ্চেন জাজ করার মানে কি? মানে হচ্ছে এইটা যে 2024-এর আগে অবধি বিশেষ করে WBCS পরীক্ষার ক্ষেত্রে কিছু মিথ কাজ করত, কিছু প্রচলিত ধ্যান ধারণা কাজ করত, যেগুলো 2024 থেকে ভেঙে গেছে। যেমন তোমাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো 1 নাম্বার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমরা যারা পড়াই বা ইনস্টিটিউশন, বড় বড় কোচিং সেন্টার, প্রথমেই কি বলতো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে দেখো। সেটা তো দেখতেই হবে সব পরীক্ষার জন্যে, তাহলে তোমার কোশ্চেনের যে প্যাটার্ন সেগুলো সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হবে। কিন্তু WBCS-এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি কী হতো, অনেকেই বলে থাকতো বা এরকম ধারণা ছিল যে লাস্ট 10 বছরের প্রশ্নের মধ্যে, আমিও কোথাও বলেছি, অন্তত করে যাও 10 বছরের প্রশ্ন, তুমি 5টা বা 10টা কোশ্চেন কমন পাবে। এবং এটা হতো। এরকম না যে কেউ মিথ্যা বলতো বা আন্দাজে বলতো, এটা হতো, এটা ঘটতো। কিন্তু 2024-এর পর থেকে এই জিনিসটা আর হচ্ছে না। অর্থাৎ গত যে শেষ সিভিল সার্ভিস WBCS পরীক্ষাটা হলো, সেটা দেখিয়ে দিয়েছে যে 10 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে কনসেপ্ট, সেটা মিথ্যে হয়ে গেছে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যে যেমন ধরা যাক একটা সাবজেক্টের প্রসঙ্গ তুলি, ইতিহাস তো পিছুয়ে যাওয়া ঘটনা মানেই ইতিহাসের মধ্যে সেটা ঢুকে গেল। এখন ইতিহাস নিয়ে অনেকেরই এরকম কিছু ধারণা ছিল, অনেক ইনস্টিটিউশন, অনেক টিচার, যে কিছু স্পেসিফিক এরিয়া আছে ইম্পর্টেন্ট। যেমন ধরা যাক বৈদিক সভ্যতা থেকে প্রশ্ন আসবেই, বা মৌর্য রাজাদের ঘটনা থেকে, গুপ্ত সাম্রাজ্য থেকে, বা সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন আসবেই। অর্থাৎ আমরা কি করছি, পুরো ইতিহাসের এই যে
টানা লম্বা ঘটনাক্রম তাকে কোথাও কোথাও কোনো কোনো জায়গা হাইলাইট করছি, বলছি যে এটা ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু দ্য এক্সাম, ফর আপকামিং এক্সাম, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, বা গত বছর এই এরিয়া থেকে প্রশ্ন পড়ে গেছে, এবছর ওই এরিয়া থেকে প্রশ্ন পড়বে না, এই জায়গা থেকে প্রশ্ন পড়বে। বা দেখা গেছে বারবার পেপার সেটাররা এই জায়গাগুলোর উপরেই প্রশ্ন সেট করছে। সো কি জিনিসটা কি? 2 নম্বর একটা জিনিস ছিল, এটা হচ্ছে স্পেসিফিক এরিয়া। সেই স্পেসিফিক এরিয়ার কনসেপ্ট লাস্ট সিভিল সার্ভিসের কোশ্চেন, যেটা আমি তোমাদের একটু একটু করে এর পরের স্লটে ভেঙে দেবো, দেখিয়ে দেবো, প্রমাণ করে দেবো যে স্পেসিফিক এরিয়া বলে আর কিছু নেই। স্পেসিফিক এরিয়া বলে আর কিছু নেই। ইতিহাস তো ইতিহাস, তার প্রত্যেকটাই স্পেসিফিক এরিয়া, তার প্রত্যেকটা প্রশ্ন থেকেই প্রশ্ন আসতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে গুপ্ত সাম্রাজ্য খুব ইম্পর্টেন্ট বলে গুপ্ত সাম্রাজ্য থেকে প্রশ্ন করবে আর কুষাণ বাদ চলে যাবে। গুপ্ত কুষাণ সাতবাহন ইকুয়ালি পড়তে হবে তোমাকে, যেমন মধ্যযুগের অংশগুলো তোমাকে ইকুয়ালি পড়তে হবে। ওকে, স্পেসিফিক এরিয়া, এই মিথটা লাস্ট সিভিল সার্ভিসের কোশ্চেন WBCS ভেঙে দিয়েছে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সাজেস্টিভ রিডিং। সাজেস্টিভ রিডিং, সাজেস্টিভ রিডিং, হোয়াট ইজ সাজেস্টিভ রিডিং? স্পেসিফিক এরিয়া থেকেই সাজেস্টিভ রিডিংয়ের কনসেপ্ট তৈরি হয়, যে এরকম ধরনের প্রশ্ন আসে তাই এরকম ধরনের পড়ে চলো, এই সাজেশান তৈরি করে ফেললে তুমি মনে মনে। সাজেশান তৈরির ফলে কি হয়, আমাদের একটা প্যাটার্ন মনের মধ্যে চলে আসে। প্যাটার্ন চলে আসার সাথে সাথে কী হয়, বড় বড় ইনস্টিটিউশনগুলো সেই প্যাটার্নের উপরে গুচ্ছের MCQ বানিয়ে, নোটস বানিয়ে, PDF বানিয়ে তোমাদেরকে দিয়ে দেয়। কারণ হিমালয়ের উচ্চতা পড়েছে তোমার, এখন যতগুলো পর্বত শৃঙ্গ আছে সবগুলোর উচ্চতা তোমাকে মুখস্থ করতে দিয়ে দিল, একটা মোটা বাঁচ দিয়ে দিল। ফার্স্ট উচ্চতা, দ্বিতীয় উচ্চতা, ভারতের উচ্চতম শৃঙ্গ, দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ, উত্তর ভারতের উচ্চতম শৃঙ্গ, আমাদের আন্দামানের উচ্চতম শৃঙ্গ, তার সাথে সাথে দেখা গেল হয়তো আমেরিকার উচ্চতম শৃঙ্গ, আফ্রিকার উচ্চতম শৃঙ্গ, গুচ্ছের ইনফরমেশান তুমি পড়ে নিলে। কী হলো তোমার? একটা সাজেস্টিভ রিডিং তুমি করে ফেললে। এখন ব্যাপার হচ্ছে যে যদি তোমার পরীক্ষায় পড়ে যায় যে এমন একটা জিনিস যেখান থেকে কোনো সাজেশান তৈরি করা যায় না, তখন এই সাজেস্টিভ রিডিংয়ের কনসেপ্টটা চলে যায়। অর্থাৎ এই যে মিথগুলো চলছিল লাস্ট সিভিল সার্ভিস, সেই মিথগুলোকে ভেঙে দিয়েছে। এখন কিছু ঘটনা আছে যেগুলো আগে ঘটতো না। কি বললাম? 3টে ঘটনা বললাম, যেগুলো আগে ঘটতো সেগুলো এখন ঘটছে না। এমন কিছু ঘটনা আছে যেগুলো আগে ঘটতো না, সেগুলো ঘটছে। যদিও WBCS বা পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের ইন্ডিকেশান দিচ্ছিল কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, কিন্তু ইন্ডিকেশানটা যে বুঝতে পেরেছো ভালো, যে বুঝতে পারলে না সে এটাই বুঝে নাও যেগুলো ঘটছিল না সেগুলো ঘটতে শুরু করলো। অর্থাৎ UPSCর যে প্যাটার্ন, যে ঢং WBCS নেওয়া শুরু করলো, সেটার মানে কি? সেটা মনে হচ্ছে আনসার্টেনটি। হোয়াট ইজ আনসার্টেনটি? আনসার্টেনটি হচ্ছে এইটা যে ধরা যাক 4টে অপশান আছে কোনো কোশ্চেনের ক্ষেত্রে, ভালো করে এই পার্টটা বুঝো। কী করে প্রস্তুতি নেবে যে কেউ বলে দিতে পারে তোমাকে, তুমি নিজেও বুঝে নিতে পারো, কিন্তু আগে শত্রুকে মারবার জন্যে, শত্রুর সাথে যুদ্ধে জয় করবার জন্য তোমার শত্রুকে ভালো করে বুঝতে হবে, শত্রুর ক্ষমতাগুলো তোমাকে জানতে হবে। সেই জন্যই এই অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট, যে কী ট্রেন্ড, কী ইন্ডিকেশান এবারের এক্সামটা প্রিলির ক্ষেত্রে দিল, কি আসতে চলেছে, কি ভাবছে সিভিল সার্ভিস, স্টেট সিভিল সার্ভিসের যারা পেপার সেট করেন, PSCর যারা মাতারা কি ভাবতে চলেছেন নতুন অ্যাসপিরেন্টদের জন্যে, কীরকম UPSCর প্যাটার্নটা ফলো করা হবে। খুব ইম্পর্টেন্ট এই অ্যানালাইসিসটা। এখন হোয়াট ইজ আনসার্টেনটি? আনসার্টেনটি কি? ধরা যাক 4টে অপশান আছে তোমার একটা কোনো কোশ্চেনের জন্য, তুমি 2টো জানো হবে না, ডাইরেক্টলি বাদ দিয়ে দিলে, এলিমিনেট করে দিলে। 2টোর মধ্যে যে 2টো বাকি অপশান পড়ে রইলো, তার মধ্যে তুমি কনফিউজড হচ্ছ, বুঝতে পারছো না এইটা হবে না এইটা হবে, কিন্তু তুমি এইটুকু জানো যে একটা হবে, একটা হবে না। যেটা হবে না তুমি যেটা মনে করতে পারছো না,
কেন হবে না, কোনটা ভুল হবে সেটা ধরতে পারছো না, তার কারণ তুমি মনে করতে পারছো না, তুমি ভুলে গেছো, তোমার কনফিউজড হচ্ছে, তোমার একবার মনটা ভ্যাসিলেটিং করছে, এইটা না এইটা, এইটা না এইটা। দিস ইজ নট কল আনসার্টেনিটি, দিস ইজ কল্ড কনফিউশন। আনসার্টেনিটি সেইটা যে শেষ দুটো অপশানের মধ্যে তুমি দুটোই জানো যে দুটো হবে। হোয়াট ইজ আনসার্টেনিটি? আনসার্টেনিটি হচ্ছে চারটে অপশানের মধ্যে দুটো বাদ দিলে, দুটো যে পড়ে রইলো তার মধ্যে তুমি দুটোই জানো যে কিছুটা কিছুটা করে হবে, কোনোটাই ভুল না। এখন কোনটা বেশি ঠিক বা চারটে স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট কোনটা ভুল সেটা তুমি বুঝতে পারছো না, বা বাড়িতে ফিরে এসে তুমি গুগলে সার্চ করলে গুগল তোমাকে উত্তর দিতে পারছে না। গুগল তোমাকে কি উত্তর দেবে? গুগল তোমাকে ফ্যাকচুয়াল কোন কোশ্চেনের উত্তর দেবে। গঙ্গার দূরত্ব কত, সবচেয়ে উঁচু টানেল কি, গুগল এসবের উত্তর দেবে যদি প্রশ্ন এরকম আসে। কিন্তু ধরো যাক যদি শঙ্খ নদীর ওপরে কোনো, কোয়েল নদীর ওপরে কোনো প্রশ্ন চলে আসে বেসড অন টপোগ্রাফি, বেসড অন জিওগ্রাফি, জিওমরফোলজি, ওশানোগ্রাফি, সেই প্রশ্ন গুগল কোথা থেকে দেবে? যার মধ্যে 3-4টে স্টেটমেন্ট ঢোকানো রয়েছে, গুগল দিতে পারবে না। তুমি পরীক্ষা থেকে বেরিয়েও বুঝতে পারছো না কোনটা ঠিক, কোনটা উত্তর হবে। দিস ইজ কল আনসার্টেনিটি, যে আনসার্টেনিটি প্রথমবারের জন্য সিভিল সার্ভিসের পরীক্ষায় এসছে WBCS এর ক্ষেত্রে। বুঝতে পেরেছ? সো ইউপিএসসির ক্ষেত্রে যে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে যে পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে এভরিথিং আন্ডার দ্য সান। যখনই প্রশ্ন প্রথম পার্টটা আনসার্টেন হয়ে গেল তখনই এই দ্বিতীয় সূত্রটাও প্রযোজ্য হয়ে গেল যে এভরিথিং আন্ডার দ্য সান ক্যান কাম ইন ইউপিএসসি এক্সাম। সেটাও এরকম হয়ে যাবে ফর WBCS এক্সাম অলসো। সুতরাং মিথ যেটা ছিল, প্রচলিত ধ্যান ধারণা যেটা ছিল, সেগুলো ভেঙে গেল। আর নতুন যেগুলো আমরা ভয়ে ভয়ে টাচ করতাম না, দেখতাম না, দূর থেকে আমরা দেখতাম, বুঝলাম বাবার ইউপিএসসি কত কঠিন, সেইগুলো এসে গেল। এই কনটেক্সটে তুমি কিভাবে প্রস্তুতি নেবে এইটা ইম্পর্ট্যান্ট, এটা ভাববার দরকার আছে। এবং এটা ভাববার জন্যে ভেবো না তুমি একা ভাবিত, আমি আগেও বলেছি ইনস্টিটিউশনগুলোও ভাবছে যে কী করে প্রস্তুতি নেবে। তার কারণ ইনস্টিটিউশন তোমাকে কি প্রোভাইড করে? ইনস্টিটিউশন তোমাকে একটা ভালো ক্লাসরুম প্রোভাইড করে, কিছু ক্লাস নোটস প্রোভাইড করে, ওকে। কিন্তু ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ তুমি বা আমি প্রত্যেকেই কিন্তু একটা পরীক্ষার কাছে ছাত্র। পরীক্ষার প্রশ্নপত্রের কাছে আমিও যেমন ছাত্র, তুমিও তেমনি ছাত্র। তোমার আমার তফাৎ হচ্ছে এক্সপিরিয়েন্স, আর কিছুতে না। আমি বেশ কিছু পরীক্ষা দিয়েছি বলে আমার ভাবনার, বোঝার, ধারণা করার ক্ষমতা একটু বেশি তোমার চেয়ে, তোমার কম, তাই আমি তোমাকে বলতে পারি যে এই দিক দিয়ে যাও, এরকমভাবে এগোচ্ছে। ব্যাস এইটুকুই ইনস্টিটিউশন করতে পারে। যদিও সেটা কতটা আন্তরিকভাবে করে আমার ধারণা, আমার সেটা খুব সন্দেহ আছে, বাট যতটুকু আমরা ম্যাক্সিমাম করতে পারি সেটা এইটা। সো আসল লড়াইটা তোমাকে করতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে ফিল করতে হবে, স্টাডি করতে হবে এবং সেইভাবে প্ল্যান করতে হবে। সো আমরা রিয়েলিটিতে চলে আসি যে আমরা কিভাবে এর প্রস্তুতি নেব। এখন কেন প্রস্তুতি আমাদেরকে আলাদা করে নিতে হবে সেটা বুঝলাম, কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা আমি একটা একটা করে সাবজেক্ট ধরে ধরে বুঝবো এবং দুটো পার্টে বোঝাবো। এক হচ্ছে ইংরাজি আর এক হচ্ছে রেস্ট অফ দ্য সাবজেক্টস, অর্থাৎ ইংরাজির জন্য একটা সেপারেট ক্লাস হবে এটা, সেটা আমি পরবর্তীকালে করব। আজকে বাকি সাবজেক্টগুলোর জন্য যে ক্লাস সেইটা আজকে করব। ওকে, চল ক্লাস শুরু করে দিই। এবং তোমাদের কাছে যদি কোশ্চেন পেপার থাকে, যদি এবারে WBCS লাস্ট প্রিলি পরীক্ষাটা দিয়ে থাকবো সেটা খুলে বসো, বা যদি এখন অবধি কেউ দাওনি সেটা কোশ্চেন পেপারটা জোগাড় করে নিয়ে আমারটা দেখো। তা না হলে রিলেট করতে পারবে না, তা নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। কারণ আমি একদম কোশ্চেন পেপার স্পেসিফিক তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব যে কি ঘটলো, কি ঘটতে চলেছে। ক্লিয়ার? চলো, ওকে, চলো প্রথমে আসি হিস্ট্রিতে। কেননা হিস্ট্রি সবচেয়ে বেশি একক একটা সাবজেক্ট হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ মার্কস WBCS এর ক্ষেত্রে ধারণ এবং বহন করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলে মানা হয়। হিস্ট্রি নিয়ে আলোচনা করি। এবং হিস্ট্রি আমরা সকলে জানি দুটো পার্ট, তাই তো? একটা ওল্ড অ্যানসিয়েন্ট মিডিয়াভাল, আর একটা মডার্ন বা বলা যায় ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা ফ্রিডম মুভমেন্ট, দুভাবে ভাগ করা হয়। ওকে, এখন 25 করে 50 কোশ্চেন পড়ে। যদিও এর আগে আমি ক্লাস করেছি যে ইতিহাসে 50-এ 55 কী করে পাওয়া যায় বলে একটা অদ্ভুত ক্লাস করেছিলাম। যদি ক্লাসটি কেউ দেখে না থাকে একবার দেখবে। যদিও এই 50 বলে ইতিহাসে যে কোশ্চেনগুলো থাকে
সেই 50টা কোশ্চেনে গিয়ে 50টাই হবে কোনো মানে নেই, 50টা কখনো 52-53টাও ইতিহাস থেকে প্রশ্ন চলে আসে। এবং সময়ের সাথে সাথে প্রশ্নগুলো এমন হয়ে যাচ্ছে যে কোনো একটা প্রশ্নকে ধরে পার্টিকুলার আইডেন্টিফাই করতে পারা যায় না যে এটা ইতিহাসের প্রশ্ন না, জিকের প্রশ্ন না, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন না কি। এবং এটা সব সাবজেক্টের জন্যই ঘটে থাকে, এবারে তো প্রচুর ঘটেছে সেটা। এবং এটাই এবারের প্রশ্নের বা এবার থেকে আসতে চলা প্রশ্নগুলোর বৈশিষ্ট্য হতে পারে বলে ধরে নাও তুমি। দিস ইজ কল্ড অবজেক্টিভ রিডিং। একটা সাবজেক্টকে বাস্তবের মাটিতে এনে সেটার কি অ্যাপ্লিকেশান ঘটছে আমাদের জীবনে আজকের এই সেটার কি প্রাসঙ্গিকতা, এটাই হচ্ছে অবজেক্টিভিটি টেস্ট। ওকে, সো ইতিহাসের যে দুটো পার্ট বলে আমি মনে করি, যেটা আমি 50-55তে আমি বলেছিলাম, সেদিনও বলেছিলাম, আজকেও বলছি আমি, যে ওল্ড অ্যান্ড অ্যানসিয়েন্ট বা মিডিয়াভাল এই পোর্শনটা কিন্তু ধীরে ধীরে ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। এটা খুব বেশি এক্সপ্লোর করা, ডিসকভার করার সুযোগ নেই। এটা অনেকটা স্ট্যাটিক জিকের মতন একটা রোল নিচ্ছে। যতটুকু ভাঙা গড়ার খেলা, যতটুকু এক্সপেরিমেন্ট, যতটুকু নতুন কিছু প্রশ্ন হচ্ছে, ঝাঁজ আসছে, সেটা কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে। তার কারণ কন্টিনিউয়াস মডার্ন হিস্ট্রিটা রিসার্চের আন্ডারে রয়েছে। সো তোমরা যদি এবারের প্রশ্ন দেখো, পুরনো ইতিহাস থেকে আমি যদি প্রশ্নগুলো ধরি, প্রশ্নগুলোর লেভেল দেখো, ইউ ক্যান নেভার সে যে এই কোশ্চেনটা সিভিল সার্ভিসের প্রশ্ন হতে পারে। লাইক দিদি লাই থেকে প্রশ্ন এসছে, লাস্ট সুলতান কে ছিল প্রশ্ন পড়েছে, গঙ্গৈকোণ্ড চোলপুরামের ওপর প্রশ্ন পড়েছে, গ্রেট ফরমান ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ফরমান পেয়েছিল তার উপর প্রশ্ন পড়েছে, অমুক্ত মাল্যদার ওপর প্রশ্ন পড়েছে, বুদ্ধিস্ট কাউন্সিলের ওপর প্রশ্ন পড়েছে। আফটার অল ইউসে এগুলো সিভিল সার্ভিসের প্রশ্ন ছিল, এগুলো তো 9, 10, 11, 12 প্রশ্ন ছিল। যদিও সিভিল সার্ভিস বলে যে 9, 10, 11, 12 থেকেই প্রশ্ন করে, কিন্তু ব্যাপারটা তো তা নয়। অর্থাৎ এক কথায় বলতে চাইছি যে এবারের ডব্লিউবিসিএসে যে পার্টটা পুরনো এবং মধ্য ইতিহাসের অংশ, সেটা থেকে প্রশ্নগুলো এতটাই সহজ করেছে সেটাকে কোনো মতে সিভিল সার্ভিসের প্রশ্ন বলা যায় না। লাল্লু লাল্লু কোশ্চেন দিয়ে দিয়েছে, ওটার জন্য সিভিল সার্ভিসের ওই মোটা গাদা বই পড়ার দরকার নেই। ওই ছোটো ক্লাস 11, 12 পাতলা কোনো বই পড়লেই হয়ে যাবে। অর্থাৎ অ্যানসিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রিটাকে ডাইলিউট করে দিল, কোশ্চেনগুলো এমন করে দিল যে সেটা ডাইলিউট হয়ে গেল। যদিও সেটা এক একটা সমুদ্র, পড়লে তুমি শেষ করতে পারবে না কিছুটাই, বাট কোশ্চেনের মান দেখো। এবং মডার্ন হিস্ট্রির প্রশ্নগুলো কি তোমাকে করে দিল দেখো, কত ডিপ করে দিল। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে মডার্ন হিস্ট্রির ওপরে অনেক অনেক বেশি এমফেসাইজ করো। যদি এরকম হয় যে 25 নাম্বার মিডিয়াভাল অ্যান্ড অ্যানসিয়েন্ট হিস্ট্রির কোশ্চেন থাকবে, একদিকে 25 আর 25-এ ফ্রিডম স্ট্রাগল থাকবে, আর তোমার কাছে ধরো পড়ার টাইম ইকুয়ালি এখানটায় 25 মিনিট আর এখানে 25 মিনিট, 25 মিনিট তুমি ওইটার জন্য হিস্ট্রি পড়বে, 25 মিনিট এটার জন্য হিস্ট্রি পড়বে, তাহলে নাম্বার অনুযায়ী পড়ার টাইমটা সেট করলে হবে না। 50 নাম্বারের কোশ্চেনে যদি 25টা করে প্রশ্ন পড়বে বলে ভেবে থাকে, মনে রেখো প্রশ্নও পড়বে না ওরকম, এবং তোমার পড়াটাও করতে হবে 50 মিনিট। যদি তোমার সময় থাকে 40 মিনিট তোমার মডার্ন হিস্ট্রির ওপর পড়তে হবে, 10 মিনিট অ্যানশিয়েন্ট হিস্ট্রির ওপর পড়তে হবে, এবং এটা হবে আগামী দিনে, সেটাই হতে চলেছে। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। মডার্ন হিস্ট্রির ওপরে অনেক বেশি এমফেসাইজ করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে, আগামী বছরগুলোতে সেই ট্রেন্ড ফলো হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ইতিহাস পড়ার জন্যেই একটা খুব কমন প্রশ্ন চলে আসে সকলের মনে, যে কী পড়বো, কতটা পড়বো, কোন বই থেকে পড়বো, কটা বই পড়বো। সেটার উত্তর বলে দিই। সেটার উত্তর হচ্ছে এই 4টে পয়েন্ট এই প্রশ্নগুলোর জন্য তোমার কাছে রয়েছে। কি পড়বে, কতটা পড়বে আমি তোমাকে বলবো না, আমি কখনোই চেষ্টা না করি যে বইয়ের লেখকের নাম বলে দিতে। তোমার রিডিং তোমার টেস্ট অনুযায়ী হবে, তোমার কাকে ভালো লাগে তুমি সেই বই পড়বে। আমার পছন্দ তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু যে পয়েন্টগুলো তোমার আমার জন্য সকলের জন্যই সত্যি, সেটা হচ্ছে লিমিটেড সোর্স মেটেরিয়াল। অর্থাৎ তুমি আনলিমিটেড বই পড়ো না, লিমিটেড সোর্স মেটেরিয়াল, রিপিটেড রিডিং। অর্থাৎ
তুমি ফিক্সড করে নাও একটা পার্টিকুলার বই, তোমার যে বই ভালো লাগবে, যে বই ভালো লাগবে, গাবদা কৃষ্ণারেড্ডি পড়তে পারো, বনসাল পড়তে পারো, রাজীব বাহির পড়তে পারো, বিপানচন্দ্র পড়তে পারো, তোমার যে বই ভালো লাগবে। আরও অনেক ভালো ভালো বই রয়েছে, গ্রোবার বই রয়েছে, খুব সুন্দর, আমি পড়েছি। বাট তুমি একটা স্পেসিফিক বই ফিক্সড করো এবং সেটাকে বারবার পড়ো, বারবার পড়ো। মনে রাখবে, কোনো সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্ন, যা প্রশ্ন আসে, কোনো একটা বই থেকে কখনোই সেগুলো কভার হবে না, কোনো দিন হবে না, আগেও হয়নি। আর তুমি একটা বই পড়ে ভাবছো যে সব প্রশ্নের উত্তর পাবে, কখনোই সম্ভব নয়। এবং সেই জন্য তুমি 10টা বই পড়তে যাবে, তাহলে তুমি ডুবে যাবে। তোমাকে একটাই বই ফিক্সড করতে হবে অ্যাকর্ডিং টু ইউর টেস্ট অ্যান্ড চয়েস। কোনো একটা বই তোমার ভালো লাগে, তুমি নাও, সেটাকে বারবার বারবার পড়তে থাকো। সেটা অনেকবার পড়া হয়ে গেলে মনে হতে পারে যে আরেকটা রেফারেন্স বই আমি একবার চোখ বুলোই, ওকে। কিন্তু অনেকগুলো বই কখনোই নয়, এবং অনেকগুলো বই একবার করে না পড়ে একটা বই অনেকবার পড়ো। দিস ইজ দ্য স্টাইল। নেক্সট দুটো কি, অনলাইন বেসড স্টাইল, অর্থাৎ একটা বই ফিক্সড করে ভালো করে পড়ো, আর বাকি কেমন কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন আসে, কোন কোন মডেল কোশ্চেন, তার জন্য তুমি অনলাইনে একটা দুটো ক্লাস, একটা দুটো অনলাইন প্ল্যাটফর্মে যেগুলো চ্যানেল রয়েছে বা যারা অ্যাপ্লিকেশান রয়েছে, সেগুলো তুমি নিতে পারো, সেগুলো তুমি কোশ্চেন দেখতে পারো। কিন্তু অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনলাইনে একটা বড় ভূত আছে। তুমি সেই ভূতের খপ্পরে পড়ে গেলে তোমার ভূত তোমাকে খেয়ে ফেলবে। অনলাইনে গেছো মানে তুমি সারাক্ষণ অনলাইনে পড়তে থাকবে, সারাক্ষণ মোবাইল দেখবে, কম্পিউটার দেখবে, তাহলে তুমি যাবে। খুব লিমিটেড টাইম নিজের ওপর বেঁধে নিয়ে, সময় বেঁধে নিয়ে একটা পার্টিকুলার স্পেসিফিক জিনিস করবে বলে মোবাইলটুকু দেখবে। মোবাইল কিন্তু তোমাকে বিরত থাকতে হবে দেখা থেকে, যদি তুমি এইসব পরীক্ষায় পাস করতে চাও। সো প্রিজার্ভেশন অফ এনার্জি, তোমার এনার্জি যেন এই অনলাইনের মধ্যে দিয়ে ওয়েস্ট না হয়ে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট হিস্ট্রি। আই হোপ বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি আরও এক্সপ্লেন করে দেবো কী করতে হবে। ওকে, চল আমরা এবার করবো স্বাভাবিক ইতিহাসের পরে ভূগোল আছে, ঠিক তেমনিভাবে ইতিহাসের পরে ভূগোল নিয়ে আলোচনা করবো। এখন দেখো, ভূগোলের কোশ্চেন তোমাদেরকে একদম ইন্ট্রোডাক্টরি যে স্পিচটা আমি দিলাম, যে যেমন কোনো সাজেস্টিভ ওয়েতে পড়া যাচ্ছে না, যেমন কোনো স্পেসিফিক এরিয়া আর ডিফাইন করা যাচ্ছে না এক্সামের পরিপ্রেক্ষিতে, বা যেমন সব কিছু আনসার্টেন হয়ে যাচ্ছে ইউপিএসসি স্টাইলে, ঠিক তেমনি দেখো জিওগ্রাফি কি ভয়াবহভাবে আমার কথাগুলোকে রিফ্লেক্ট করে, বা বলা যায় জিওগ্রাফি রিফ্লেক্ট করেছে বলেই আমি কথাগুলো বলেছি। এটা হচ্ছে, দেখো, সাধারণত ভূগোল নিয়ে যখনই আমরা পড়ি তখন কিছু স্পেসিফিক জায়গা উল্লেখ ইম্পর্টেন্ট হয়, স্পেসিফিক কিছু রিভার ইম্পর্টেন্ট হয়, স্পেসিফিক কিছু শস্য ইম্পর্টেন্ট হয়, অর্থকরী ফসল হিসেবে ইম্পর্টেন্ট হয়। যেমন ধরা যাক হিমালয়, যেমন ধরা যাক আমাদের নীলগিরি, হয়তো অর্থকরী ফসলের মধ্যে যেমন ধরা যাক ধান, চাল। কোশ্চেন আসছে দেখো, হাইয়েস্ট পালস, মানে ধান চালের গল্প শেষ হয়ে গেছে, ধান, গম, তুলো, এগুলোই না আমরা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে পড়ে থাকি, এসব শেষ হয়ে গেছে। চা জিজ্ঞাসা করেছে যে পালস কোথায় বেশি হয়, ডাল শস্য, দানা শস্য সম্বন্ধে প্রশ্ন করছে। সুতরাং বড় বড় জিনিসগুলো রাজা মহারাজের দিন শেষ হয়ে গেছে। পেপার সেটাররা এখন বইয়ের শেষের দিক থেকে, বইয়ের কোণের দিক থেকে, পাতা যেখানে ভাঁজ হয়ে যায় সেখান থেকে প্রশ্ন শুরু করেছে, যেগুলো আমরা শেষের দিকে ডিসকন্টিনিউ করে দিই না পড়ে। যে পালস, এবং পালস টোটাল প্রোডাকশান জিজ্ঞাসা করেনি, কোশ্চেনের ভাবও পাল্টে গেছে। কোথায় বলতো সরাসরি প্রশ্ন যে কোন রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে পালস তৈরি করে, না, প্রতি হেক্টরে সবচেয়ে বেশি পালস কোথায় তৈরি হয়, মানে তোমাকে দুটো জিনিস একসাথে পড়তে হবে। এবং পালস কোথায় তৈরি হয়, ধান কোথায় নয়, গম কোথায় নয়, আখ কোথায় নয়, তুলো কোথায় নয়। আমি বোঝাতে পারছি যে কোন জায়গায় কোশ্চেনটা নেমে এসছে, কম্পিটিটিভনেসটা এত বেড়ে গেছে যে কোশ্চেনটা কত ডিপে ঢুকে গেছে। সেম দেখো, ক্যাটেল রিয়ারিংয়ের ওপর প্রশ্ন পড়েছে। ক্যাটেল রিয়ারিং ধরো তাও মানা যায় যে আগেও ক্যাটেল রিয়ারিং, মিল্ক প্রোডাকশানের ওপর প্রশ্ন হয়। পরের এক্সাম্পল দেখা যাক বেস্ট, রাউরকেল্লা নিয়ে প্রশ্ন পড়েছে। এখন রাউরকেল্লা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি কখনোই কোনো মতেই, মানে কি বলা যায়, হার্ভার্ড ইউনিভার্সিটির কোনো নোটসও যদি তোমার ডব্লিউবিসির জন্য বানানো থাকে সেটা পড়লে হবে না, তোমাকে ভূগোল বইটা পড়তে হবে। তোমাকে জিওগ্রাফির বেসিক্যালি যে ইন্ডিয়ান যে ম্যাপ,
যে ফিজিক্যাল জিওগ্রাফি, সেটা তোমাকে বুঝতে হবে। তোমাকে ভারতের একদম ওপরে হিমালয়া, তার মাঝখানটায় যে বেসিন এরিয়া, এদিকে গঙ্গা, যমুনা, সিন্ধু, তার নিজেকে যে ইন্ডিয়ান যে উঁচু শুরু হয়ে গেল হাইল্যান্ডগুলো, সেন্ট্রাল হাইল্যান্ডগুলো, তার নিচে প্লেট, টেকটনিক ফরমেশানে যে দুজনকে ধাক্কা মেরে এটা প্লেট ফরমেশান হলো, একটা লাভা মালভূমি তৈরি হলো, ঠিক আছে। এই যে কনসেপ্ট তোমাকে ওভারঅল বুঝতে হবে যে হিমালয়টা উঁচু, আর মাঝখানে আমাদের যে দাক্ষিণাত্য মালভূমি সেটাও উঁচু, মাঝখানে এই সমভূমিটা তৈরি হলো কেন? সমভূমিটা আছে শুধু না, সমভূমিটা কেন আছে? গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র অববাহিকাটা ওই জায়গাটায় কিসের জন্যে? এদিক ওদিক নয় কেন? তোমাকে ভূগোল বুঝতে হবে। জিকে করে ভূগোল পড়লে হবে না, ভূগোলটা ভূগোল করে পড়তে হবে। ক্লিয়ার? রাউরকেল্লার প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন, যা পরীক্ষা নেয় যে কোন ছেলেটা ভূগোল জানে, কোন ছেলেটা জিকের মতন গাঁতিয়ে মুখস্থ করে আসেনি পরীক্ষায়। দিস ইজ কল্ড সিভিল সার্ভিস এক্সাম। কোশ্চেন আসছে ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তফাৎ নিয়ে। কি করে গেছো এতদিন ধরে, কি করিয়ে এসছে ইনস্টিটিউশনগুলো বা আমরা? সাধারণত মানে যদিও আমাদের খুব অল্পই চ্যানেলের বয়স, কিন্তু সাধারণত আমি যে কোনো ইনস্টিটিউশন চ্যানেল পড়াশোনার জন্য যারা কোচিং সেন্টার তাদের কথা বলছি, কী করে এসছে, 50টা দিয়ে দিল, এখানে 5টা ন্যাশনাল পার্ক, ওখানে 5টা বার্ড স্যাংচুয়ারি, ওখানে 5টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, পড়ে যাও। কিন্তু ন্যাশনাল পার্ক কোনটা, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোনটা, কোনটা এক্স সিটু প্রিজার্ভেশন, কোনটা ইন সিটু প্রিজার্ভেশন, বোটানিক্যাল গার্ডেন কিসের এক্সাম্পল, চিড়িয়াখানা কিসের এক্সাম্পল, এইগুলোর বেসিক তফাৎ কি, এইগুলোর কনসেপ্টগুলো তৈরি হয়েছে কোথা থেকে এবং কেন, এইটা তোমাকে জানতে হবে। অর্থাৎ জানতে হবে একেবারে ভিতর থেকে, জানতে হবে একেবারে সাবজেক্টের গোড়া থেকে। তাই তোমাকে বই পড়তে হবে, তাই তোমাকে বই পড়তে হবে, কোনো রিডিং মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল নয়, কোনো জিকের একটা চোতা নয়। তোমাকে বই পড়তে হবে, যেখানে তোমাকে কনসেপ্টটা স্টেপ বাই স্টেপ বিল্ড আপ করা হবে। আচমকা কি সেগুলো মুখস্থ করবে না, কেন সেগুলো এলো, কোথা থেকে সেগুলো এলো, তারপর সেগুলো কি হয়ে দাঁড়ালো, সেইটা স্টেপ বাই স্টেপ পড়লে তোমার কি কি জিনিসটা পরীক্ষায় গিয়ে পারবে। অনেক দিন কি সেগুলোর উত্তর করছে, এইটা কি, ওইটা কি, সেটা কি, তার নাম কি, ওটা ওটা ওখানে কোথায়, ওই জিনিসটা কোথায় পাওয়া যায়, এরকম না, কেন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এইগুলো তোমাকে ইকুয়ালি জানতে হবে। ওকে, সেম হেয়ার। দেখো আমন্ড রাইস কাল্টিভেশন, শুধু রাইস কাল্টিভেশন, এখন আমন্ড রাইস কাল্টিভেশনের প্রশ্ন আসছে, কফি রিসার্চ আসছে, টি, আমি সেই সেম কথা, টি, রাইস বা প্যাডি বা কটন সব ফুটে গেছে, কফি, ছোট ছোট জিনিসের উপর প্রশ্ন আসছে। ওকে, বি কেয়ারফুল। নাও আমি আসি আমার বেস্ট সাবজেক্টের ওপর, ইকোনমিক্স। ওকে, এখন এগেন ইকোনমিক্সের ব্যাপারে সবসময় তাই কনসেপচুয়াল প্রশ্ন আসে এবং কিছু কিছু সরাসরি ডাটা আসে। এবারে তো মোস্টলি কনসেপচুয়াল প্রশ্ন এসছে, এবং ইকোনমিক্স তোমাকে সাবজেক্টটাই বুঝতে হবে। ইকোনমিক্স জিকে বা ইতিহাস কোনোটাই নয়, ইকোনমিক্স একটা অঙ্ক। তুমি একটাও প্রশ্ন পারবে না যদি ইকোনমিক্সটা তুমি গোড়া থেকে পড়ো, টপিকগুলো তুমি তোমার নিজের ভাষায়, নিজের ভাবনার মধ্যে দিয়ে আয়ত্ত না করো। ইকোনমিক্সের দেখো, যেমন আরবিআইয়ের রোল, আরবিআইয়ের রোল আলাদা করে সিলেবাসে বলে দেওয়া আছে যে আরবিআইয়ের রোল সিলেবাসে পরীক্ষায় আসবে। এখন আরবিআইয়ের রোল খুলে তুমি দেখলে কি, আরবিআই একটা রয়েছে যে ব্যাংকার্স টু দ্য ব্যাংক, আরবিআই টাকা ছাপছে, আরবিআই পলিসি ফ্রেম করছে, আরবিআই তুমি 6টা রোল মুখস্থ করে গেলে। দিস ইজ নট দ্য সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট কি? সাফিসিয়েন্ট হচ্ছে আরবিআই যে ব্যাংকার্স ব্যাংক বলা হচ্ছে। কেন ব্যাংকার্স ব্যাংক বলা হচ্ছে? আরবিআইয়ের যে একটা রোল আমি পড়লাম, আরবিআইয়ের যে একটা রোল আমি মুখস্থ করলাম বা বুঝতে চাইলাম, আমাকে জানতে হবে যে আরবিআইয়ের ওই রোলটা
হলো কেন, আরবিআই আসলে কি করে, যার সামাপ হিসেবে বলা হচ্ছে যে সুতরাং আরবিআইয়ের রোল এইটা। অর্থাৎ ধরো তুমি তোমার সম্বন্ধে ডিফাইন করছো, তুমি একটা প্লেয়ার, তুমি মুখস্থ করে গেলে তুমি একটা প্লেয়ার, তুমি প্লেয়ার এটা মুখস্থ করলে চলবে না, তোমাকে দেখতে হবে যে তুমি কিভাবে খেলার সাথে যুক্ত। তুমি মাঠে নামো নাকি তুমি জলে সাঁতার কাটো না গাছে ওঠো, এই তিনটে জানলে তুমি যে খেলোয়াড় বা তুমি প্লেয়ার এটা আর মুখস্থ করার দরকার নেই, তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ তুমি প্লেয়ার। ঠিক তেমনি আরবিআইয়ের ফাংশানগুলো তোমাকে গোড়া থেকে একেবারে ভালো করে বুঝতে হবে যে আরবিআইয়ের মেন কি করে, তো তখন আরবিআইয়ের রোলগুলো তুমি অটোমেটিক্যালি বুঝে নেবে। এবং এই আরবিআইয়ের রোল বুঝতে গেলে তোমাকে একসাথে প্যারালালি মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি, বাজেট, ইনফ্লেশন, যে প্রত্যেকটা ম্যাক্রো ইকোনমিক যে কানেক্টিভিটি, মাইক্রো ইকোনমিক যে ইন্ট্রুশন, তার সাথে পরস্পরের সাথে যে রিলেশনশিপ, সেটা তোমাকে গভীরভাবে খোলনলচে পরিষ্কার করে বুঝতে হবে। এবং আমি তোমাদেরকে এই ব্যাপারে বলবো যে কোনো বই, রমেশ সিং, সঞ্জীব বর্মা, নীতিশ সিংহানিয়া, যে কোনো বই পড়বার আগে তুমি সিএসডিজির ইকোনমিক্সের ক্লাস করে নাও। এত সুন্দর করে বাংলায় তোমার কনসেপ্ট ক্লিয়ার আর কেউ করে দেবে না। আমি আমার ওই ক্লাসগুলো করার সময়, অর্থাৎ সিএসডিজিতে ইকোনমিক্স ক্লাস করার সময়ও বলেছি যে ইকোনমিক্সের পণ্ডিত দেশে বা রাজ্যে কম নেই, কিন্তু এত আন্তরিকতা নিয়ে তোমাদেরকে শেখাবে এরকম মানুষ আমি খুব মনে করি বিরল আছে। সুতরাং একবার কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না, পরে যে কোনো বই পড়ো, একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে দেখবে পেপার পড়া, বই পড়া, ইকোনমিক্সের প্রতিটা টপিক তোমার কাছে কত ইন্টারেস্টিং লাগে। কোশ্চেন এসছে, এবং অ্যাজ ইউজুয়াল কোশ্চেন এসছে মনিটারি পলিসি, কোয়ান্টিটেটিভ মেজার, কোয়ালিটেটিভ মেজার, ইনফ্লেশনের সাথে তার রিলেশনশিপ, ফিসক্যাল পলিসি, বাজেট, সেগমেন্টস অফ বাজেটস, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রেভিনিউ ইনকাম, সবগুলোই পরস্পরের সাথে যুক্ত। যেমন সেই শ্বসন বিপাক পরিপাক একটা জীবনবিজ্ঞানের চ্যাপ্টার আছে, এই যে সবগুলো পরস্পরের সাথে যুক্ত। যদিও প্রসেস তিনটে আলাদা, তেমনি আমরা শুধু আলাদা আলাদা নাম দিয়ে পড়ছি। ইকোনমিক্স, দিস ইজ কল্ড ইকোনমিক্স, ইকোনমিক্সের কনসেপ্ট তো মেনলি এই জায়গাটাতে পাক্কে আছে, এইটা বুঝে নাও। তারপরে কোন ইনস্টিটিউশন কোথায় প্রতিষ্ঠিত, কোন ইনস্টিটিউশনের হেডকোয়ার্টার কোথায়, কোন ইনস্টিটিউশন কবে এস্টাবলিশ হয়েছে, কোন ইনস্টিটিউশনের কোন কমিটির আন্ডারে রেকমেন্ডেশনে এস্টাবলিশ হয়েছে, সেই রেকমেন্ডারের বা কমিটির যে হেড ছিল তার নাম কি, কত সালে কমিটির সেট আপ হয়েছে, ওগুলো জিকের কোশ্চেন। ওগুলোর মধ্যে বোঝার কিছু নেই, ওগুলো তুমি বুঝবে, রামশ্যাম যদু মধু সকলে বুঝবে। ওইটা বুঝে, জিকে বুঝে ইকোনমিক্সের পার্টের কেউ সিভিল সার্ভিস পাস করতে পারবে না। ইকোনমিক্সের পার্টে ইকোনমিক্সটা বুঝতে হবে। দিস ইজ দ্য ট্রিক্স, দিস ইজ দ্য ওয়ে অফ সেলফ স্টাডি। এইটা বোঝানোর জন্য আজকের এই ক্লাসটা করতে এসেছি। ওকে, চলো ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেল, দেখা যাক এরপর কি আছে। চলো পলিটির ডিসকাশন। পলিটির ক্ষেত্রে আমার মনে হয় যে লক্ষ্মীকান্ত বইটা, মানে এম লক্ষ্মীকান্ত আর কি, ইন্ডিয়ান পলিটির বইটা জাস্ট তুলে দেওয়া হয়েছে পরীক্ষার কোশ্চেনে। কেউ যদি এম লক্ষ্মীকান্তর বইটা, কেবলমাত্র এম লক্ষ্মীকান্ত বইটা পড়ে আসতো, তো পলিটির প্রতিটা প্রশ্নের উত্তর সে করতে পারত। এবং পলিটির ক্ষেত্রে ঠিক সেম অ্যাপ্লিকেশান বা রুলসগুলো ফলো হয়েছে, যেগুলো আমি ইন্ট্রোডাক্টরি সময়টাতে বা ইন্ট্রোডাক্টরি সেশনটাতে তোমাদেরকে বলেছিলাম, যে সেই বিগ গেমগুলো আর নেই। রাজা মহারাজা, রথী মহারথীদের দিন শেষ। কীরকম? সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, বড় বড় চ্যাপ্টার, ফান্ডামেন্টাল রাইটস, কোশ্চেন আসেনি। সেখান থেকে স্টেট রিঅর্গানাইজেশন, জোনাল কাউন্সিল, ইন্টারস্টেট কাউন্সিল, ল্যাঙ্গুয়েজ কমিশন, ফান্ডামেন্টাল ডিউটি প্রশ্ন এসছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বুঝলে, ধরাতে পারছি। প্রশ্ন আসছে ছোট চ্যাপ্টার থেকে, প্রশ্ন আসছে যেগুলোকে আমরা উপেক্ষা করে থাকি যে এগুলো অতটা আসে না, সেখান থেকে।
কি বলছিলাম, লাইন তোলা প্রশ্ন এসছে, পলিটিক্যাল জাস্টিস কোথা থেকে নেওয়া হয়েছে, বইয়ের মধ্যে সরাসরি লেখা আছে পলিটিক্যাল জাস্টিস কোথা থেকে নেওয়া হয়েছে। সেকেন্ড পার্ট, রিজনেবল রেস্ট্রিকশান, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কি, আর্টিকেল কত, ইমপ্লিকেশান কি, এক্সাম্পল কি, না, ফান্ডামেন্টাল রাইটসের কোনো একটা চ্যাপ্টারের, কোনো একটা আর্টিকেলের, কোনো একটা এক্সপ্লেনেশানের একেবারে নিচে যে সেগুলোর এক্সেপশান কি, ব্যতিক্রম কোথায়। ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে মানেই তুমি সেটাকে যা খুশি হিসেবে নেবে তা না, তার উপর রেস্ট্রিকশান কে চাপাচ্ছে, রিজনেবল রেস্ট্রিকশান কোথা থেকে তৈরি হচ্ছে, কোশ্চেন এসছে এখান থেকে। অর্থাৎ চ্যাপ্টারের শুরুর দিক থেকে প্রশ্ন নেই, চ্যাপ্টারের শেষের দিক থেকে প্রশ্ন আসছে। পাবলিক অ্যাকাউন্ট, কন্টিনজেন্সি ফান্ড, কনসোলিডেটেড ফান্ড, অর্থাৎ প্রশ্ন পুরো বই জুড়ে হচ্ছে। ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে ইন্ডিয়ান ফেডারেশন, ইন্ডিয়ান একটা কীরকম ধরনের ফেডারেশন, এটা ইউনিটারি ফেডারেশন, এটা একটা ইউনিয়ন, এটা কীরকম ফেডারেশন, আমেরিকার মতন ফেডারেশন, কানাডার মতন ফেডারেশন। এইটা নিয়ে যেমন ছেলেপুলেদের মধ্যে কনসেপ্টের ক্ল্যারিটি নেই, এটা নিয়ে তেমনি আমি বহু ক্লাস করেছি, বহুভাবে বুঝিয়ে দিয়েছে। আমার কোনো পলিটির ক্লাস তোমরা যদি কেউ দেখে থাকো, বা আমি অনুরোধ করবো তোমরা পলিটির ক্লাসগুলো দেখো, যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে, অনেকদিন যদিও ডিসকন্টিনিউ হয়ে গেছে মাঝখানে আমার অফিসের শিফটিংয়ের কারণে, দেখো লক্ষ্মীকান্ত তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, লাইন বাই লাইন বুঝতে হবে, লাইন বাই লাইন এগোতে হবে। কোনো শব্দ, কোনো প্যাসেজ, কোনো প্যারাগ্রাফ, কোনো বাক্য তোমাকে স্কিপ করা চলবে না। এবং আমি বা আমরা সিএসডিজির তরফ থেকে এইটা খুব খুব রিলিজিয়াসলি করে যাচ্ছিলাম বা করে যাচ্ছি, যে লাইন বাই লাইন এক একটা লক্ষ্মীকান্তের ব্যাখ্যা সহযোগে সেটাকে মানেত করে বাংলা করে পড়া। তোমাকে গভীরভাবে জিনিসটা বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে যে ভারতের রাজ্যগুলো নিজেদের খুশি মতন এসে জোটে নিয়ে চলো একটা দেশ বানাই, এরকম হয়নি। ভারতের রাজ্যগুলো সবসময় ছড়িয়ে ছিড়িয়ে ছিটিয়ে ভিন্নমুখী হয়ে আলাদা আলাদা শাসকের দ্বারা পরিচালিত হতো, শাসিত শোষিত হতো। তাদেরকে উপর থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই দেশের কনসেপ্টটা। সুতরাং সেখানকার ফেডারেশনটা আমেরিকার মতন ফেডারেশন নয়, এই কনসেপ্টটা থেকেই প্রশ্ন এসেছিল। নেহাত কনসেপ্টে যে বুঝতে পেরেছে, ওই ফেডারেশনের কোশ্চেনটা 4টে অপশান তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। যে কনসেপ্টটা পারেনি বুঝতে, সে কোশ্চেনটা পারেনি, অথচ কোশ্চেনটা কিন্তু এতটাই সহজ ছিল। অর্থাৎ আমি বলবো, তোমরা পলিটির জন্য কোনো প্রিপারেশান কোথাও থেকে নিও না, লক্ষ্মীকান্তর বইটা কেনো, লাইন বাই লাইন পড়ো, লাইন বাই লাইন তোমাদের পড়ে মানে বুঝতে কোথাও অসুবিধা হলে আমরা লাইন বাই লাইন ক্লাস করিয়ে যাই, সেটাকে ফলো করো, সেটার মানে ধরে নাও। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশানে জানাও, আমাদেরকে জানাও। আমাদের ভিডিওতে, মানে এই চ্যানেলের এই ভিডিওর এন্ডে বা পলিটির যে স্পেসিফিক সাবজেক্ট টপিক ওয়াইজ যে আমরা লাইন বাই লাইন ক্লাস করিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে তুমি তোমার ওপিনিয়ন জানাও যে এইটা বুঝতে পারিনি স্যার, এটা পড়িয়ে দিন স্যার, এটা বাকি রয়ে গেছে স্যার, এটা ধরতে অসুবিধে হচ্ছে, আমি ধরিয়ে দেবো। ক্লিয়ার? চলো, ওকে, চলো। হোয়াটস অ্যাবাউট সায়েন্স? সায়েন্স নিয়ে আমি অনেকবার এর আগেও বলেছি যে সায়েন্স একটা টাফেস্ট পার্ট, এবং সায়েন্সের পেছনে দৌড়নোর খুব বেশি বুদ্ধিমানের কাজ নয়। কারণ এতগুলো সাবজেক্টের জন্য মাত্র 25 নাম্বার। তুমি ভাবো, একটা ধরো যাক ভূগোল, তার জন্য 25 নাম্বার। আর সায়েন্সের কতগুলো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, টেকনোলজি, মডার্ন সায়েন্স, ঠিক আছে, প্রায় 5-6টা সাবজেক্ট মিলিয়ে 25 নাম্বার। পড়ার খুব একটা মেরিট নেই, খুব পরিশ্রম ক্যালকুলেটিভ ওয়েতে করতে হবে। একটা সাবজেক্ট 25 নাম্বার দিচ্ছে, 6টা সাবজেক্ট 25 নাম্বার দিচ্ছে, কোনটার উপর তুমি বেশি চেপে পড়বে? বোঝাতে পারছি কি বলতে চাইছে? ওকে, অবশ্যই একটা সাবজেক্টে 25 নাম্বার দিচ্ছে, সেখানটায় পড়ে কমন পাওয়ার পসিবিলিটিস, প্রবাবিলিটি বেশি। 6টা সাবজেক্ট পড়ে 25 নাম্বার, মানে 6টা সাবজেক্টে কত পড়তে হবে ওই 25 নাম্বারটা পাওয়ার জন্যে, ক্যারি করার জন্যে। এটা একটা সায়েন্সের বিষয়ে বক্তব্য, আমি আগেও বলেছি। 2 নম্বর সায়েন্সের বিষয়ে বক্তব্য এই যে, ধরো যাক কেমিস্ট্রির উদাহরণ দিই, ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি ইকুয়েশনের কোশ্চেন, বিক্রিয়া আমরা পড়তাম ক্লাস 9, 10, 11, 12, সেগুলো থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে। তো প্রশ্ন সেরকমভাবেই তোমরা প্রস্তুতি নাও। 9, 10 বই খোলো, ভৌতবিজ্ঞানের বই,
খুলে বা 11-12 রসায়নের শুরুর দিকটা খুলে তোমরা বিক্রিয়া টিক্রিয়াগুলো অল্প স্বল্প দেখো। আমি এর আগেও বলেছি যে গ্র্যাজুয়েশনে পাশের যারা যে সাবজেক্টগুলো আছে আর কি, পাশে যারা সায়েন্স পড়ে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পাস নিয়ে গ্র্যাজুয়েশনের, সেখানে একটা ব্যবহারিক সায়েন্সের বই আছে, বুঝতে ঠিক আছে, মানে সেটা সব মিলিয়ে একটাই বই সায়েন্সের, সেই বইটা পড়ো। ডেলি অ্যাপ্লিকেশানের প্রচুর উদাহরণ সেখানটায় রয়েছে, সেখান থেকেও প্রচুর প্রশ্ন আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। সায়েন্স নিয়ে, জিকে নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমার খুব বেশি বলার নেই, জিআই নিয়ে বলার নেই, তার কারণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই প্রশ্ন এত ভালো করাচ্ছে যে আমি বলবো তোমরা ওদের ক্লাসটা দেখো, ফলো করো ভালো করে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, দ্যাট উইল সাফিস ফর ইউ। এটা নিয়ে খুব একটা সময় নষ্ট আমি করছি না। জিআই, জিকে অলমোস্ট সেম। অঙ্ক তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। অঙ্ক নিয়ে একটাই কথা আমার সকলকে বলার, অঙ্ক প্র্যাকটিস ডেলি। ওকে, শুধু আমি একটা ছোট্ট প্রসঙ্গের উত্থাপন করে ক্লাসটা শেষ করব, দ্যাট ইজ ইউপিএসসি ট্রেন্ড। কোশ্চেনের মধ্যে সরাসরি কোথাও, ইনডাইরেক্টলি তো পুরো প্রশ্নটাই ইউপিএসসির প্যাটার্নে করা হয়েছে, বাট কোন জায়গাটায় ডাইরেক্টলি ইউপিএসসি ট্রেন্ড দেখানো হয়েছে বা শো হয়েছে, রিফ্লেক্টেড হয়েছে কোথায়? 3-4টে পয়েন্ট বা কোশ্চেন আমরা এরকম পড়েছি যেখানটা দেখা যাচ্ছে যে একটা মিনিস্ট্রি জানতে চাওয়া হয়েছে। জেনারেলি ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কিন্তু মিনিস্ট্রি জানতে চাওয়া হয় না, এবং ইউপিএসসির গত মানে এই রিসেন্ট ইয়ারগুলো বাদ দিয়ে আগের পরীক্ষাগুলোতে, কোশ্চেন পেপারগুলোতে প্রায় মিনিস্ট্রি জানতে চাওয়া হতো এই ডিপার্টমেন্টটা কোন মিনিস্ট্রির আন্ডারে। ঠিক সেরকম বোধহয় এবারে যেটা ছিল দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, এবং একটা ডিপার্টমেন্ট জানতে চাই কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে। অর্থাৎ আমি তোমাদেরকে এটাও আগে বলেছি যে 5-7 বছর 10 বছর আগে ইউপিএসসি যেরকম কোশ্চেন করতো, সেই রকম কোশ্চেন কিন্তু এখন সেই প্যাটার্নটা ডব্লিউবিসিএস অ্যাডপ্ট করার চেষ্টা করছে। রিসেন্ট ইউপিএসসির প্যাটার্ন না, সেটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, বাট 5-7 বছর আগের যে প্যাটার্নটি ইউপিএসসি নিত, যে স্টাইলটা ফলো করতো, ডব্লিউবিসি যখন সেইটাকে ছুঁইছে। সেকেন্ড পয়েন্ট কি, লাইক মিনিস্ট্রি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিল, ঠিক আছে, জনবিশ্বাস বিল। এটাও একটা ইউপিএসসির বলা যায় পোষ্যপুত্রের মতন প্রশ্ন, যে বিল সম্বন্ধে জিজ্ঞাসা করে। আই রিপিট, অ্যাক্ট সম্বন্ধে কিন্তু সকলেই জিজ্ঞাসা করে, কি সিভিল সার্ভিস ইউপিএসসি, কি স্টেট সিভিল সার্ভিস, বাট বিল নিয়ে প্রশ্ন কিন্তু জেনারেলি ইউপিএসসি জিজ্ঞাসা করে থাকে, যেটা এবারে ডব্লিউবিসিএসও করলো। বিল সাধারণত একটা প্রি ম্যাচিওর আইটেমের মতন, তাই না? বিল তো ম্যাচিওর হয়নি, বিল এখনও বলা যায় মার পেটে আছে বাচ্চা, এখনও সে বেরোয়নি, তার নাম দেওয়া হয়নি, তার এখনও অনেক মডিফিকেশান হবে, অনেক রেকটিফিকেশান হবে, অনেক কিছু হবে তার ওপরে। প্রেসিডেন্ট তাপ্পা মারবে তবে সেটা বিল থেকে অ্যাক্ট হবে। হোয়াট ইজ দ্য প্রসেস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিল অ্যান্ড অ্যাক্ট, সেটাই না? তো বিল যখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, তখন বিলও পরীক্ষায় প্রশ্নে চলে আসে ইউপিএসসির ক্ষেত্রে, যেটা এবারে চিফ ডব্লিউবিসির ক্ষেত্রে হলো। রানী গাইদিনুলির ওপরে প্রশ্ন বোধহয় প্রবাবলি ইউপিএসসিতে অলরেডি একবার এই সেম প্রশ্নটা রিপিট হয়ে গেছিলো, কোশ্চেনটাকে জাস্ট তুলে এনে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে দিয়ে দিয়েছে। এবং ধরা যাক সোশিও ইকোনমিক প্ল্যানিং জেনারেলি আমরা ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কীরকম প্ল্যানিংয়ের কোশ্চেন পাই, গরিবি হটাও কত সালে হয়েছে, মহালানবিশ প্ল্যানিং কোন প্ল্যানিংকে বলা হয়, হেভি ইন্ডাস্ট্রি কোন সময় তৈরি হয়েছে, এই প্ল্যানিং, ফার্স্ট প্ল্যানিংয়ের কনসেপ্ট কার, প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল সেই সময় ভারতের প্রেসিডেন্ট কে ছিল, কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল, এরকম ধরনের জিকে প্রশ্ন আমরা পড়ে থাকি। বাট প্ল্যানিংয়ের যে অংশটা ইকোনমিক্সের পার্ট, যে টাইপস অ্যান্ড প্যাটার্নস বা টাইপস অফ কাইন্ড অফ প্ল্যানিং, কোন প্ল্যানিং কি দেয়, কোন প্ল্যানিং তার ইনপুট আউটপুট, তার পারপাস এর ওপর ভিত্তি করে তার কি নাম, এটা একটা প্ল্যানিংয়ের বলা যায় ইকোনমিক্স অংশ, সেইটার উপরে এবারে প্রশ্ন দিয়েছে। অর্থাৎ কোনো সাবজেক্টের জিকে পোর্শান আর সাবজেক্ট পোর্শান দুটোকে যদি ভাগ করা হয়, দেখা যায় সাবজেক্ট পোর্শান থেকে প্রশ্ন দিয়েছে এবারে ডব্লিউবিসিএস, যেটা সাধারণত ইউপিএসসি দিয়ে থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিসকাশান। আমি তোমাদেরকে যেটা যদি এক লাইনে বলা যায় সেটা বলবো যে গভীরভাবে পড়ো, এক বই বারবার পড়ো এবং বই পড়ো, নোটের পিছনে দৌড়িও না।
অসংখ্য একই রকমের জিকে মুখস্থ করো না, সাবজেক্টটাকে ভেতর থেকে বোঝো, নিজের ভাষায় সেটাকে আয়ত্ত করো, লেখা প্র্যাকটিস করো, রাইটিং প্র্যাকটিস করো, এবং সিভিল সার্ভিস ফর দেশি গাইজ তোমাদের জন্য যেটা দিচ্ছে সেইটা বাকিদের সাথে একটু তফাৎ করে নাও, যে আমরা কোথা থেকে দিচ্ছি, আমাদের এর মধ্যে কি ইন্টারেস্ট রয়েছে। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। সাফিসিয়েন্টলি খুব বেশি বেশি দিয়ে উঠতে পারি না সময়ের অভাবে, বাট থিং ইজ দ্যাট যে এটা তোমাদের জন্যেই দেয়া, এর ভেতরে অন্য কোনো মশলা নেই। তোমরা ভালো করে পড়াশুনো করো, আমাদের ওয়েল অ্যান্ড বেস্ট উইশেস রয়েছে তোমাদের জন্য। প্রচুর পরিমাণে ভারতবর্ষের সর্বভারতীয় কম্পিটিটিভ এক্সামগুলোতে বসো, সারা ভারতবর্ষের সমস্ত ডিপার্টমেন্টে বাঙালি ছড়িয়ে যাবে, ইউপিএসসি পরীক্ষায় কেবল বাঙালি থাকবে, এরকম মানসিকতা নিয়ে তোমরা পড়াশুনো করো। ওকে, চলো, বেস্ট অফ লাক।